আচ্ছা, আমার ল্যাপটপের স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? একজন আমাকে জানাবেন। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আপনাদের আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে একদম বেসিক প্রোগ্রামিং। আপনারা হয়তো এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ই আছেন, তো সবার কথা মাথায় রেখে আমরা এইভাবে শুরু করছি। তো এটা করলে আপনারা যারা সেকেন্ড ইয়ারে আছেন তারাও উপকৃত হবেন, আর যারা ফার্স্ট ইয়ারে আছেন তাদের অনেক সাপোর্ট হবে, হ্যাঁ, সাপোর্ট পাবেন। তো আজকে যেটা করব সেটা হচ্ছে প্রথমত যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে আমরা সি প্রোগ্রামিং এর মাধ্যমে করতে পারি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো মানে সি সম্বন্ধে তো আপনাদের মোটামুটি ধারণা আছে সবারই, তাই না? মানে ধারণা বলতে আপনাদের যে কোর্স আছে সি হচ্ছে, এবার আপনারা পাইছেন আর কি। তো সি একটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর মাধ্যমে প্রবলেম সলভ করা যায়, এই সমস্ত বিষয় তো জানেন আপনারা, তাই না? ভাইয়া, মানে ফার্স্ট ইয়ারে কে কে আছে জানি না, তবু মানে আমি বলছি আমি ফার্স্ট ইয়ারে। তো তো আমাদের এমন ভাবে বোঝাবেন যাতে একটু বুঝতে পারি, আমরা তো আর এগুলো আগে করি নাই কখনো। হ্যাঁ, আমি সেটাই বলছি। সমস্যা নাই, আপনি বুঝতে পারবেন, ফার্স্ট ইয়াররা অবশ্যই বুঝতে পারবেন, সেকেন্ড ইয়াররাও বুঝতে পারবেন, সমস্যা নাই। একটু বোঝার চেষ্টা করবেন, আমাকে একটু কোঅপারেট করবেন, হ্যাঁ। তো আমি গতদিন যেটা জি ভাইয়া। করছিলাম সেটা তো বললাম, সেটা হচ্ছে একটা কি বলে, কোনো কিছু প্রিন্ট করতে হয় কিভাবে সেটা আপনাদেরকে দেখাইছিলাম। এখন আপনারা ম্যাক্সিমামই যেহেতু সেদিনকে ছিলেন না, আজকে ম্যাক্সিমামই নিউ, তো আপনাদের উদ্দেশ্যে আরেকবার আমি দেখাবো, সমস্যা নাই। আর হচ্ছে, আচ্ছা, চলেন আমরা কোড ব্লকসে সরাসরি চলে যাই। আচ্ছা, আপনারা তো জানেন যে কোড মানে সি প্রোগ্রামিং করার জন্য একটা প্ল্যাটফর্ম লাগে, বিশেষ করে আইডি যেটাকে বলে, আর ওইটা হচ্ছে কোড ব্লকস, ওটার নাম, ঠিক আছে? তো এই আপনারা যে আপনাদের হয়তো এগুলো আসবে না, মানে আপনাদের তো সব এক্সামে খাতা কলমেই আসবে, তাই না? খাতা কলমে কোড লিখতে হবে। তো তারপরে আপনারা রিয়েল লাইফে কোডগুলো কম্পাইল করলে বা কোডগুলো হচ্ছে আপনারা যখন রান করবেন তখন কেমন আসে, কোডের ফিগার কেমন হয় সেটা আপনাদেরকে দেখাই। চলেন আমরা সরাসরি প্রথমে কোড ব্লকস ওপেন করি। মানে কোড ব্লকসে আমরা কোডগুলো করব। আপনারা মোবাইলে বিভিন্ন সফটওয়্যার আছে, সেগুলো ডাউনলোড করে সেগুলো আপনারা ইনস্টল করে আপনারা ওই সেখানে কোড করতে পারবেন, এবং অনেকেই হয়তো করেন। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে আজকে একটু দেখে আসি ওভারভিউ আগের ক্লাসটা। তো আমি এখান থেকে একটা এমটি ফাইল নিয়ে নিলাম, আর এখান থেকে সেভ করে নিই। সেভে দিলাম হচ্ছে ফার্স্ট আইসিটি প্রোগ্রাম। তো প্রথমে আপনাদেরকে দেখাই আসলে একটা সি প্রোগ্রামিং এর স্কেলিটন বা একটা স্ট্রাকচার কিভাবে হয়, সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাই। দাঁড়ান, একজন আসতে চাচ্ছে হয়তো। ওকে, তো সি প্রোগ্রামিং এর স্কেলিটনটা প্রথমে আপনাদেরকে দেখাই, মানে স্ট্রাকচার যেটাকে বলে। বেসিক্যালি এইটাই, হ্যাঁ, এটাই হচ্ছে একটা সি প্রোগ্রামিং এর স্কেলিটন বা স্ট্রাকচার। তো সেদিনকে আমি বলেছিলাম যে এগুলো আসলে কি, এইটা হচ্ছে হেডার ফাইল, এখানে হচ্ছে studio.ioh হচ্ছে এখানে ইনপুট আর আউটপুট ফাইলগুলো কি হয় সেগুলো সম্বন্ধে সবকিছু লেখা থাকে এই যে হেডার ফাইলের মধ্যে। আর সরি, আর আরেকটা কথা বলছিলাম সেটা হচ্ছে প্রতিটা সি প্রোগ্রামিং এক্সিকিউট হয় বা হচ্ছে রান হয় হচ্ছে একটা ফাংশনের মধ্য থেকে, এবং সেই ফাংশনটার নাম হচ্ছে মেইন ফাংশন। একটু মাথায় রাখবেন যে মেইন ফাংশনের মধ্য থেকেই সি প্রোগ্রামিং এর কোডগুলো রান হয়। সি প্রোগ্রামিং বাদে মানে সি প্রোগ্রামিং এর কোডগুলো রান করতে হলে অবশ্যই মেইন ফাংশন লাগবে। মেইন ফাংশন না থাকলে সেই সি প্রোগ্রামিংটা রান হবে না। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর স্কেলিটন।
এটা আমি প্রিভিয়াস ক্লাসে দেখাইছিলাম এবং আজকে আপনাদেরকে আরেকবার দেখাইলাম, যারা দেখেননি তারা একটু দেখে নেন। হ্যাঁ, বুঝতে পারছেন তো? এটা হচ্ছে কয়জন আছেন দেখি তো। আচ্ছা, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, আমি যেহেতু আপনাদের সাথে সামনাসামনি নেই, অনলাইনে একটু প্রবলেম হয়, অবশ্যই যদি নয়েজ বা সাউন্ডের কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, যোগ বিয়োগ থেকে শুরু করব। আমরা একটা হচ্ছে প্রিন্ট করা শিখেছিলাম। আচ্ছা, প্রিন্ট করাটা আপনাদেরকে আরেকবার দেখাই দিই। প্রিন্ট এইভাবে করতে হয়। হ্যালো ওয়ার্ল্ড। তারপরে আপনার রিটার্ন জিরো দিতে পারেন, আবার নাও পারেন। রিটার্ন জিরো, তারপরে এই কোডটাকে আপনাদের রান করাইতে হবে। হ্যাঁ, এই আইডি এর মধ্য থেকে রান করাতে হয়। রান করানোর পরে আমাদেরকে ঠিকঠাক আউটপুট দেখায়। এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে মিস্টেক হয়েছে স্পেলিং, সেই জন্য রান হচ্ছে না। দেখছেন, এই যে এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এই যে আমরা চাচ্ছিলাম শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড টুকু দেখতে, এখানে হ্যালো ওয়ার্ল্ড টুকু প্রিন্ট করে দেখাচ্ছে। বুঝতে পারছেন? তো রেসপন্স করবেন, কোনো কিছু জিজ্ঞেস করলে রেসপন্স জি ভাইয়া। করবেন। হ্যাঁ, তাহলে এটা আমি আরেকবার বলি। এটা হচ্ছে সি প্রোগ্রামিং। কোনো কিছু প্রিন্ট করার ক্ষেত্রে এরকম একটা প্রোগ্রাম লিখতে হয়। এখন আপনারা বিভিন্ন কিওয়ার্ড গুলো দেখে হয়তো একটু, যারা ফার্স্ট ইয়ারে আছেন বুঝতে পারবেন না, কিন্তু কয়েকটা কোড করলে আপনারা সব বুঝতে পারবেন। আর যারা সেকেন্ড ইয়ারে আছেন তাদের তো কোনো সমস্যাই নেই। আরেকবার বলি তবুও, আমরা একটা হেডার ফাইল ব্যবহার করি সি প্রোগ্রামিং এ। সেই হেডার ফাইলটা এভাবে লিখতে হয় এবং সেটা পড়তে হবে এভাবে: হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, অবশ্যই কৌণিক ব্র্যাকেট দিয়ে হেডার ফাইলটা লিখতে হয়। তারপরে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হয়। সেটা এখানে ইন্টিজার মেন, ভয়েড মেন, আপনি যাই লিখেন সমস্যা নাই। একটা মেইন ফাংশন এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে তার ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করবেন এবং শেষ করবেন, তার মধ্যে আপনার যা কিছু বলার, যা কিছু লিখার লিখবেন। আর এখানে আরেকটা কথা বলি, প্রিন্টএফ ফাংশনটা আমি ব্যবহার করেছি। প্রিন্টএফ ফাংশনটা হচ্ছে বিল্ডিং ফাংশন। আর প্রিন্টএফ ফাংশনটা লিখলে অবশ্যই প্রিন্টএফ ফাংশনের মধ্যে কোটেশন ব্যবহার করতে হবে। এই যে দেখেন এখানে আর এখানে কোটেশন ব্যবহার করা হয়েছে এবং কোটেশনের মধ্যে যা লেখার আমি লিখেছি এবং বাইরে গিয়ে একটা সেমিকোলন ব্যবহার করেছি। ঠিক আছে? তারপরে এখানে রিটার্ন জিরো ব্যবহার করা হয়েছে। রিটার্ন জিরো আসলে একটা কোড এক্সিকিউট, বারবার যেন এক্সিকিউট হয় কোনো প্রবলেম ছাড়াই, এই জন্য এটা দেওয়া হয়। যদি আপনারা না দেন তাও কোড রান করবে, সমস্যা নাই। ঠিক আছে? বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, তো যারা ফার্স্ট ইয়ারে আছেন তাদেরকে বলি, আপনারা যদি না বুঝে থাকেন আমাকে বলেন। হ্যাঁ, আমি কিন্তু এরপরে আরেকটা প্রবলেমে চলে যাব, তখন হয়তো আপনাদের কাছে যদি এইটা না বুঝে থাকেন তাহলে একটু ডিফিকাল্ট মনে হতেই পারে। তো ডিফিকাল্ট হওয়ার কথা না, তারপরেও আপনারা ফার্স্ট ইয়ারে যারা আছেন যদি না বুঝতে পারেন তাহলে আমাকে বলেন প্লিজ। আচ্ছা, আমি ধরে নিলাম আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকে যে প্রবলেমটা করব সেই প্রবলেমটা হচ্ছে দুইটা সংখ্যা কিভাবে যোগ করা হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আমি শুধুমাত্র যোগ করে দেখাবো, আপনারা বিয়োগ, গুণ, ভাগ এগুলো সব নিজেরাই করতে পারবেন। ঠিক আছে? তো প্রথমে কি করতে হয়, একটা স্কেলিটন তৈরি করতে হয়। আমি একটা স্কেলিটন তৈরি করে নিলাম সি প্রোগ্রামিং এর। তো স্কেলিটন তৈরি করার পরে আমার কথা হচ্ছে দুইটা সংখ্যার যোগ বের করব। তো আমি এখানে একটু লিখে নিই। হ্যাঁ, কমেন্ট করে লিখে নিই। সেদিনকে এক ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন কমেন্টের বিষয়ে, আমি এই যে বলছিলাম সম্ভবত কমেন্ট এভাবে লিখতে হয়। এখানে লিখবো যে ফাইন্ড সামেশন, ফাইন্ড সাম ইউজিং টু ইনপুট। ওকে, এই যে আপনাদের কমেন্ট
এইভাবে লিখতে হয়। কমেন্ট লিখবেন কিভাবে, সেটা কমেন্ট হয়ে যাবে, তার মানে হলো কম্পাইলার এই কোডে কোনো সমস্যা করবে না, এটা হচ্ছে কমেন্ট। তো আমি এখানে লিখলাম ফাইন্ড সাম ইউজিং টু ইনপুট, মানে দুইটা ইনপুট ব্যবহার করে বা দুইটা ভ্যালু ব্যবহার করে একটা সাম তৈরি করতে হবে বা একটা যোগফল বের করতে হবে। তো এই জন্য আমি কি করলাম দেখেন, এখানে হেডার ফাইল প্রথমে ডিক্লেয়ার করছি, তারপর একটা মেন ফাংশন তৈরি করা হলো। এবার মেন ফাংশনের মধ্যে আমাদের যা যাবতীয় কাজ তাই করতে হবে, ঠিক আছে। তো প্রশ্নটা আরেকবার বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে, প্রশ্ন ছিল যে দুইটা সংখ্যার যোগফল বের করতে হবে। তো এক্ষেত্রে আপনাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, ওকে, এক্ষেত্রে আপনাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা আমি একটু বলি আপনাদেরকে সি এর ডাটা টাইপ সম্বন্ধে একটু জানতে হবে, একটু ধারণা রাখতে হবে। দেখেন, আপনারা এখানে আমি লিখেছি হচ্ছে ডাটা টাইপ, সি এর ডাটা টাইপ। তো সি এর ডাটা টাইপ দেখেন, প্রধানত আমরা 4টা ডাটা টাইপ নিয়ে কাজ করি সি প্রোগ্রামিং এ, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 4টা নিয়েই আমাদের কাজ। অবশ্য আরো ডাটা টাইপ আছে, সেগুলো আমাদের অতটা কাজে লাগে না, মানে আপনাদের লাগবে না, ঠিক আছে, ওগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। তো প্রথমে যে ডাটা টাইপটা লিখলাম সেই ডাটা টাইপের নাম হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ। ক্যারেক্টার ডাটা টাইপ। তো ওই ক্যারেক্টার ডাটা টাইপের মধ্যে কি কি ডাটা থাকতে পারে এখানে দেখেন। ক্যারেক্টার ডাটা টাইপের মধ্যে আপনারা বিভিন্ন অক্ষর রাখতে পারেন। আপনারা বিভিন্ন অক্ষর, সেটা ইংরেজি বাংলা, মানে বাংলা তো না, মানে ইংরেজি, হ্যাঁ, ইংরেজি ছোট হাতের বড় হাতের এই ধরনের অক্ষর আপনারা রাখতে পারবেন ক্যারেক্টার নামক ডাটা টাইপের মধ্যে। এবং ক্যারেক্টার টাইপের ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ারটাও আপনাদেরকে মনে রাখতে হবে। ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে পার্সেন্টেজ সি দিয়ে আমরা লিখি। ক্যারেক্টার ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার আমরা পার্সেন্টেজ সি দিয়ে লিখে থাকি, হ্যাঁ। তো এরকম দেখেন, এখানে বাদ বাকি সবগুলো আমি এখানে লেখার চেষ্টা করছি। ইন্টিজার, ফ্লোট, ডাবল। তো ইন্টিজার কি আপনাদেরকে একটু বলি। ইন্টিজার হচ্ছে কোনো পূর্ণ সংখ্যা, হ্যাঁ। কোনো পূর্ণ সংখ্যা যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবেন তখন আপনাদেরকে ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কাজ করতে হবে। এবং ইন্টিজার টাইপের ডাটার একটা উদাহরণ কেমন, মনে করেন যে আমি এখানে দিয়েছি 123, আপনি এরকম দিতে পারেন 1 2 3 4, আপনার ইচ্ছা মতো দিতে পারেন, হ্যাঁ, তবে লিমিটেশন আছে। যাই হোক, আপনি হচ্ছে পূর্ণ সংখ্যা যখন ব্যবহার করবেন তখন ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কাজ করবেন। এবং ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কাজ করার সময় আপনাকে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হবে। একটু পরে আপনি বুঝতে পারবেন আসলে ফরম্যাট স্পেসিফায়ারটা কি, তারপরে এই যে ডাটা টাইপ এগুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয় এগুলো আমি বলবো, সমস্যা নেই, চিন্তার কিছু নেই। তো ইন্টিজার টাইপের ডাটার পরে যেটা আছে সেটা হচ্ছে ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে দশমিক, মানে দশমিক মান সহ যে ডাটাগুলো থাকে। যেমন মনে করেন যে আমরা কি করি, একটা দিনের তাপমাত্রা বা হচ্ছে দশমিক কোনো সংখ্যা যখন আমরা প্রোগ্রামে ব্যবহার করতে চাই তখন আমরা ফ্লোট টাইপের ডাটা নিয়ে কাজ করি। এবং ফ্লোট টাইপের ডাটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ। তারপরে দেখেন আরেকটা ডাটা টাইপ আছে, এই ডাটা টাইপটার নাম হচ্ছে ডাবল। ডাবল আর ফ্লোট মোটামুটি কাছাকাছি, একই কাজ করে, তবে একটু মানে ভিন্নতা আছে। সেটা হচ্ছে আপনি যখন ফ্লোট ব্যবহার করবেন, আপনি ফ্লোট ব্যবহার করলে কি হয়, ছোট ধরনের ভগ্নাংশ যখন পাবেন আপনি, মানে ছোট রেঞ্জের সীমা অনেক কম, তখন আপনি ফ্লোট ব্যবহার করবেন। আর যখন দেখবেন যে দশমিকের পরে অনেকগুলো ডিজিট আছে তখন আপনি ডাবল ব্যবহার করবেন। দেখেন আমি এখানে লিখে দিয়েছি হচ্ছে দশমিক মান সহ সংখ্যা যখন আপনি পাবেন তখন আপনি ফ্লোট ব্যবহার করতে পারেন, কিন্তু দশমিক মান সহ সংখ্যা কিন্তু ফ্লোটের চেয়েও যখন বড়, মানে অনেক বেশি দশমিকের পরে ডিজিট থাকবে, তখন আপনি ডাবল ডাটা টাইপটা ব্যবহার করতে পারবেন। এবং ডাবল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এলএফ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমাকে একটু জানাবেন, আমি যেটা বললাম আপনারা কি ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, সরি। তো চলেন আমরা কোডটা করি। আমাদের কোড করার কথা ছিল হচ্ছে দুইটা ভ্যালু নিয়ে তাদের যোগফলটা বের করব। তো দুইটা ভ্যালু নিয়ে কাজ করার সময় আমাদেরকে দুইটা ভ্যালু কোন ধরনের ভ্যালু সেটা ডিক্লেয়ার করতে হয়, সেজন্য আপনাদেরকে ডাটা টাইপটা দেখানো হয়েছিল, হ্যাঁ। তো দেখেন
আমরা প্রধানত আমরা ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কাজ করব। দুইটা সংখ্যা, মনে করেন যে 5 আর 7, এই দুইটা সংখ্যা আমরা যোগ করব। তো মনে করেন এ নামক একটা ভ্যারিয়েবল নিলাম, সেই ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম 5, আর আরেকটা ভ্যারিয়েবল নিলাম সেটা হচ্ছে বি, এবং তার মধ্যে রাখলাম হচ্ছে, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা রাখলাম 7। তাহলে কি করেছি, এ নামক একটা ভ্যারিয়েবল নিলাম, সেই ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু রাখলাম 5, আর বি নামক একটা ভ্যারিয়েবল নিলাম, সেই ভ্যারিয়েবলের মধ্যে আরেকটা ভ্যালু রাখলাম, সেটা হচ্ছে 7। তো এখন কথা হচ্ছে ভ্যারিয়েবল জিনিসটা কি। দেখেন এখানে 7 একটা ভ্যালু, এই ভ্যালুটাকে একটা জিনিসের মধ্যে রাখা হয়েছে, সেই জিনিসটার নাম হচ্ছে বি। তার মানে আপনি যদি একটা কন্টেনার বা একটা বাকেট বা একটা বাস্কেট যদি কল্পনা করেন, তাহলে এটা একটু ভালোভাবে বুঝতে পারবেন সহজেই। তো কোনো ভ্যারিয়েবল হচ্ছে একটা বাকেটের মতো বা একটা কন্টেনারের মতো। ওই ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি রাখতে পারি, ভ্যালু রাখতে পারি। এখানে দেখেন 7 হচ্ছে একটা ভ্যালু, আর এই 7 ভ্যালুটাকে আমরা একটা কন্টেনারের মধ্যে রাখছি, সেই কন্টেনারের নাম হচ্ছে বি। তাহলে এখানে আমি বলতে পারি বি নামক একটা কন্টেনারের মধ্যে আমি 7 একটা ভ্যালু রাখছি। যদি এটা একটু ভালোভাবে বলি, মানে প্রোগ্রামিং এর ভাষায় বলি, তাহলে বলতে পারি 7 ভ্যালুটাকে আমি বি এর মধ্যে রেখে দিলাম, মানে বি নামক ভ্যারিয়েবলের মধ্যে আমি 7কে রেখে দিলাম। ঠিক অনুরূপ ভাবে এই 5 অ্যাসাইন করা হয়েছে বা রাখা হয়েছে এ এর মধ্যে। বুঝতে পারছেন? ভ্যারিয়েবলের ধারণাটা কি আপনারা ক্লিয়ার? জি তার ভাইয়া মানে ক্লিয়ার। হ্যাঁ, তার মানে ভ্যারিয়েবল মানে হচ্ছে আপনি যার মধ্যে কোনো ভ্যালু রাখতে পারবেন, সেটা হচ্ছে ভ্যারিয়েবল। এই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে a ইকুয়াল টু 5 এর মানে কিন্তু এরকম না যে a সমান 5। মানে a ইকুয়ালস টু এর মানে এরকম না যে a সমান 5। এর মানে হলো 5 যে সংখ্যাটা আছে বা 5 যে একটা ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা a এর মধ্যে রেখে দিলাম। বুঝতে পারছেন? এই 5 ভ্যালুটাকে আমরা a এর মধ্যে রেখে দিলাম। এইভাবে একটু কল্পনা করবেন যে আসলে ভ্যারিয়েবল যদি এইভাবে আপনারা হয়তো প্রথমে এতদিন যা দেখে এসেছেন বীজগণিত বা পাটিগণিতে, ম্যাথমেটিক্যাল টার্মে, যে a ইকুয়াল টু 5 মানে a সমান 5, আসলে কিন্তু প্রোগ্রামিং এ a সমান 5 না। এর মানে হচ্ছে 5 ভ্যালুটাকে a এর মধ্যে রেখে দিলাম, আবার 7 ভ্যালুটাকে b এর মধ্যে রেখে দিলাম। ভ্যারিয়েবল এই কাজটাই করে। এই জন্য আমরা ভ্যারিয়েবলকে কন্টিনিউয়ারও বলতে পারি, বাকেটও বলতে পারি। বুঝতে পারছেন? তো তারপরে দেখেন ভ্যারিয়েবল যখন আমরা লিখে ফেললাম এবং ভ্যারিয়েবলের মধ্যে মান দিয়ে দিলাম, তো এখন আপনি কেউ একজন বলবেন যে এই 5, এই 7 এগুলো কি ধরনের ডাটা টাইপ। আমি একটু আগে আপনাদেরকে বললাম যে ডাটা টাইপ গুলো নিয়ে আলোচনা করলাম। তো এখন আপনারা বলবেন এই 7 5, হ্যাঁ এই 7 5 হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা টাইপ, ইন্টিজার। ইন্টিজার ডাটা টাইপ। আচ্ছা, তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় তার সামনে ডাটা টাইপ লিখে দিতে হয়। তো যদি 5 একটা ইন্টিজার টাইপের ডাটা হয়, তাহলে এও অবশ্যই ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হয়ে গেছে। আবার যদি 7 ইন্টিজার টাইপের ডাটা হয় বা ভ্যালু হয়, তাহলে বিও অবশ্যই ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হয়ে গেছে। তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে ভ্যারিয়েবলের আগে তার ডাটা টাইপটা লিখে দিতে হয়। তো এগুলো যেহেতু আমি সবই ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কাজ করছি, সেজন্য আমাকে এর আগে এটার ডাটা টাইপ লিখে দিতে হবে। দেখেন আমি ডাটা টাইপ লিখে দিলাম। তাহলে এখন এর মানে হচ্ছে এই ইন্টিজার টাইপের ডাটা, এই ইন্টিজার যে আমি দুইটা ভ্যালু নিলাম, এই দুইটা ভ্যালুর পরিচয় হচ্ছে, মানে এই দুইটা ভ্যালুর পরিচয় হচ্ছে এরা ইন্টিজার টাইপের ডাটা। তো আমাদের মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। এইভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। মনে রাখবেন যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হলে এভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, অবশ্যই সামনে ডাটা টাইপ লিখতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর ভ্যারিয়েবল যদি আপনি একাধিক লিখতে চান, মনে করেন এখানে a ইকুয়ালস টু 5, b ইকুয়ালস টু 7, c ইকুয়ালস টু আরো কিছু আছে সামথিং সামথিং, তাহলে আপনাদেরকে অবশ্যই কমা কমা দিয়ে লিখতে হবে। মাঝখানে একটা ভ্যারিয়েবল লেখার মাঝখানে যদি আরেকটা ভ্যারিয়েবল লিখতে চান পরে, তাহলে তাদের মাঝখানে অবশ্যই একটা কমা সাইন দিতে হবে। এবং মনে রাখবেন
সি প্রোগ্রামিং এ কোন স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দিয়ে। এই যে আমি এখানে একটা সেমিকোলন দিয়েছি, তার মানে হচ্ছে, আরেকবার বলি, এটা কখনো যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন তাহলে সেই ভ্যারিয়েবলটার ডাটা টাইপটা অবশ্যই তার সামনে লিখতে হবে। এবং যদি একাধিক ভ্যারিয়েবল আপনারা ব্যবহার করতে চান তাহলে সব ভ্যারিয়েবলের মধ্যে আপনাদেরকে কমা দিতে হবে। এই যে এখানে যেমন কমা দেওয়া হয়েছে, এরকম করে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। এবং স্টেটমেন্ট শেষ হওয়ার পরে আপনাদেরকে সেমিকোলন দিতে হবে। বুঝতে পারছেন? একটা কোশ্চেন ছিল ভাইয়া, হ্যাঁ বলেন। যদি পূর্ণ সংখ্যার সাথে দশমিক সংখ্যা যোগ করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলি। আপনি যদি পূর্ণ সংখ্যার সাথে দশমিক যোগ করতে চান, মনে করেন যে এ হচ্ছে 5 আর আপনি বি কে রাখবেন 7.5, মনে করেন 7.5, তাহলে দেখেন তো এইটা কিন্তু একটা স্টেটমেন্টের মধ্যেই আছে, এখন মানে একটা লাইনের মধ্যেই আছে। তার মানে এখন পরিচয় যদি আমি দিতে চাই তাহলে এ পরিচয় পাবে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হিসেবে এবং বি পরিচয় পাবে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হিসেবে, তাই না? কিন্তু আমার 7.5 সংখ্যাটা কিন্তু ইন্টিজার না, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। তো আমরা এখানে এই দশমিক সংখ্যাটাকে বলি ফ্লোট। তো যদি এমন হয় তাহলে কি করতে হবে? অবশ্যই ফ্লোটকে আলাদাভাবে লিখতে হবে। দেখেন এখন আমি এই লাইনটার মানে বোঝাচ্ছি এ একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি 7.5 হচ্ছে একটা দশমিক বা ফ্লোট, কিন্তু এই দশমিক বা ফ্লোটের কোনো পরিচয় নাই, তাই আমি তার আগে তার একটা পরিচয় দিয়ে দিলাম, ফ্লোট। ওকে, তো এখন কি হবে? এটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আর এটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল। তো এখন কথা হচ্ছে, আপনি যদি এই দুই ধরনের ভ্যারিয়েবলকে একসাথে যোগ করতে চান তাহলে কিন্তু আপনি যোগ করতে পারবেন না। আপনাকে যোগ করতে হলে ইন্টিজারের সাথে ইন্টিজার যোগ করতে হবে, না হলে ফ্লোটের সাথে ফ্লোট যোগ করতে হবে। আর যদি যোগ হয় তাহলে অবশ্যই ভ্যালুটা ইন্টিজারে আসবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা 1 মিনিট আমাকে একটু সময় দেন, সরি হ্যাঁ একটু। আচ্ছা সরি হ্যাঁ। তো দেখেন আমরা কোড করেও দেখবো যে আসলে কি হয় জিনিসটা। তো আপনি বলছিলেন যে যদি দুইটা যদি একটা দশমিক চলে আসে তাহলে সেক্ষেত্রে কি হবে। তো আমরা যখন কোডটা এক্সিকিউট করব তখন দেখবো যে আসলে কি হয়। হ্যাঁ, আপাতত আমরা দুইটা ইন্টিজার নিয়ে কাজ করি, সমস্যা নাই। এই তো আচ্ছা, তারপরে যে লাইনটা করতে হয়, এই লাইন সম্বন্ধে তো আর কোনো সমস্যা নাই। আর কোনো কথা আছে এই লাইনে? বুঝতে পারেন নাই এমন কোনো কথা আছে এই লাইনে? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমি তারপরে লাইন লিখি। হ্যাঁ, তো এই লাইন দ্বারা আমি বোঝালাম যে আমি দুইটা ভ্যালু ডিক্লেয়ার করলাম, দুইটা ভ্যালু তার ডাটা টাইপ সহ ডিক্লেয়ার করা হলো। তারপরের লাইনে আমি যাই আপনাদেরকে দেখাই। তারপরে আপনারা হচ্ছে কি করবেন, দুইটা ভ্যালু যোগ করতে চাচ্ছেন। তো যেহেতু দুইটা ভ্যালু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এবং ভ্যালুর মানে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু সহ ইনপুট বা অ্যাসাইন করাই আছে, সেহেতু আমার আর কোনো কাজ নেই, আমাকে জাস্ট করতে হবে প্রসেসিং করতে হবে। মানে আমাদের ইনপুট নেওয়া শেষ। এইটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা ইনপুট নিলাম। তো আমাদের সি প্রোগ্রামিং এ তিনটা স্টেপে কাজ হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইনপুট নেওয়া, তারপরের যে ধাপ বা স্টেপ সেটা হচ্ছে প্রসেসিং এবং তারপরের স্টেপ হচ্ছে আউটপুট শো করা। তো আমাদের ইনপুট নেওয়া শেষ, এখন আমরা প্রসেস করব। তো আমি প্রশ্নে বলেছিলাম যে দুইটা সংখ্যা যোগ করতে হবে। তো আমাদের হচ্ছে চলেন একটু যোগ করে ফেলি। আমরা জানি যে দুইটা সংখ্যা যোগ করতে হলে দুইটা সংখ্যার মাঝে একটা প্লাস সাইন দিলেই দুইটা সংখ্যা যোগ হয়ে যায়। তো দেখেন সাম ইকুয়ালস a প্লাস b। ওকে, দেখেন আমি বললাম দুইটা সংখ্যা যোগ করতে হলে দুইটা সংখ্যার মধ্যে যদি আমি একটা প্লাস সাইন ব্যবহার করি তাহলে সেই সংখ্যা দুইটা যোগ হয়ে যাবে।
তো আমি যে প্রথমে আপনাদেরকে একটা ধারণা দিয়েছিলাম যে a ইকুয়ালস টু 5 এর মানে হচ্ছে এর মধ্যে a নামক ভ্যারিয়েবলের মধ্যে 5 কে আমরা রেখে দিয়েছি, তাই তো? তো এখানে দেখেন এটা দ্বারা মিন করে যে a এবং b এর যে ভ্যালুটা আমরা আমরা দিয়েছি ইনপুট, এই দুইটা ভ্যালুকে কি করবে, যোগ করবে। যোগ করে কি করবে, আলাদা একটা ভ্যারিয়েবলের মধ্যে সে রেখে দিবে। এই যে এটা হচ্ছে আমার আলাদা একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমার যোগফলটা রেখে দিবে। তো দেখেন আমি কিন্তু এখানে একটা ভ্যারিয়েবল লিখেছি এবং এদিকেও আমার দুইটা ভ্যারিয়েবল যোগ করা হচ্ছে। তো একজন বলবেন যে এই দুইটা ভ্যারিয়েবলের পরিচয়টা কি, এই দুইটা ভ্যারিয়েবলের পরিচয়টা কি, মানে কোন টাইপের ভ্যারিয়েবল এই দুইটা, একজন বলবেন। একজন বলেন। ইন্টেজার। হ্যাঁ, ইন্টিজার, ঠিক আছে। তো আমি যেহেতু ইকুয়াল সাইন দিছি তার মানে হচ্ছে এই জিনিসটাকে অবশ্যই ইন্টিজার হতে হবে, তাই না? যদি এইটুকু ইন্টিজার হয় এবং এইটুকু যোগ করে যোগফলটা যদি আমাকে এর মধ্যে রাখতে হয়, সামের মধ্যে রাখতে হয়, তাহলে এখান থেকে যে যোগফল পাবো সেই যোগফলটা তো ইন্টিজার আসছেই, তাহলে সেই ইন্টিজারকে কিসের মধ্যে রাখতে হবে, ইন্টিজারের মধ্যে অবশ্যই রাখতে হবে। তো ইন্টিজারের মধ্যে রাখা মানে আমি এখানে এটাকে বোঝাচ্ছি এটা একটা ভ্যারিয়েবল, এটা একটা কন্টেনার। তো আমি কিন্তু এটাকে দেখেন এখন পর্যন্ত ডিক্লেয়ার করি নাই। এই যে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি, যোগফলটা যে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, সেই কাজটা আমি এই ভ্যারিয়েবলকে দিয়ে করাবো যোগফলের কাজটা, কিন্তু তাকে আমি এখনো ডিক্লেয়ার করি নাই। তো এখন কথা হচ্ছে এই সামটা কোন টাইপের ভ্যারিয়েবল হবে বলেন তো? এই লাইনটা দেখে, এই লাইনটা দেখে কি বোঝা যায় যে এই সামটা আসলে কোন টাইপের ভ্যারিয়েবল হতে পারে? ইন্টিজার। হ্যাঁ, ইন্টিজার টাইপের, এই তো। তো তাহলে আমি কি করতে পারি, সামটা যেহেতু আমার ভ্যারিয়েবল এবং ডিক্লেয়ার করা হয়নি, তাই আমি সামটাকে ডিক্লেয়ার করে নিব, মানে সামের একটা পরিচয় দিব। দেখেন এখানে সাম লিখেছি আর আমি এখানে ইন্টিজার লিখেছি, তার মানে হলো এই সামের পরিচয় হচ্ছে সে এখন ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিতে পারবে। বুঝতে পারছেন? তো এখানে যোগ করলাম, দুইটা ভ্যালু যোগ করলাম, যোগ করে আরেকটা ইন্টিজারের মধ্যে রেখে দিলাম। তো এটা হচ্ছে প্রসেসিং। এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা হচ্ছে সি প্রোগ্রামিং এর ভাষায় প্রসেসিং। তো প্রসেসিং এর পরে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে আউটপুট শো করা বা প্রিন্ট করার একটা কাজ থাকে। তো আমি এখন সেই কাজটাই করব। যেহেতু আমার ইনপুট নেওয়া, এই লাইনের মধ্যে আমি ইনপুট নিয়েছি আর এই লাইনের মধ্যে আমি প্রসেসিং করেছি, আমার আর একটা কাজই বাদ আছে, সেটা হচ্ছে আউটপুট শো করার কাজটা। তো আমি এখন আউটপুট শো করব বা প্রিন্ট করব। তো আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এ কোনো কিছু প্রিন্ট করার জন্য বা কোনো আউটপুট দেখার জন্য আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে থাকি, এবং প্রিন্টএফ ফাংশনটা অবশ্যই বিল্ড ইন ফাংশন। তার মানে হচ্ছে প্রিন্টএফ ফাংশনের কি কাজ থাকবে সেটা এই যে এই হেডার ফাইলের মধ্যে উল্লেখ করা থাকে। তো দেখেন আমি এখানে একটা প্রিন্টএফ ফাংশন, বিল্ড ইন ফাংশন লিখি এবং কিভাবে লিখতে হয় সেটাও দেখেন। প্রিন্টএফ লিখলাম, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, একটা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট এবং একটা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। ওপেনিং এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা ফাংশন তৈরি করা হয় এবং সেই কাজটাই আমি এখানে করলাম, এবং এটা অবশ্যই একটা বিল্ড ইন ফাংশন। তো ওপেনিং এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমি কিছু লিখতে চাই তাহলে অবশ্যই আমাকে কোটেশন দিতে হয়। দেখেন এই যে একটা ওপেনিং কোটেশন এবং একটা এন্ডিং কোটেশন দিয়ে আমাকে তার মধ্যে কিছু লিখতে হবে। তো আমি এখন কি করব, আমি ফলাফলটা দেখতে চাচ্ছি। তো ফলাফলটা দেখব এবং ইন্টিজারে দেখব যে 5 এবং 7 যোগ করলে কত আসে, সেটা আমি ইন্টিজার টাইপের একটা ভ্যালুর মধ্যেই মাধ্যমেই দেখতে চাই। তো দেখেন আমি যদি এখানে লিখি sum is equals to %d \n, কমা দিলাম, তারপরে তার মধ্যে সামটা ছিল মানে যোগফলটা ছিল সেই ভ্যারিয়েবলটাকে এখানে লিখে দিলাম সাম, এবং ফার্স্ট ব্র্যাকেটের বাইরে গিয়ে আমি একটা কোলন দিলাম যেহেতু এটা একটা স্টেটমেন্ট। তো দেখেন আমি এখানে লিখেছি প্রিন্টএফ
কিওয়ার্ডটা, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছি এবং এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট শেষ করেছি। তার মধ্যে কি করেছি, এখানে একটা কোলন দিয়েছি, সরি কোটেশন, এখানে আরেকটা কোটেশন দিয়েছি এবং কোটেশনের মধ্যে আমার যা লিখার আমি সেটা লিখেছি। তার মানে হলো কোটেশনের মধ্যে আপনি যেটুকু লিখবেন, যা লিখবেন আপনি ফলে সেটুকুই দেখতে পাবেন। ঠিক আছে, তো দেখেন আমি এখানে লিখলাম হচ্ছে সাম ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। তো এখন পার্সেন্টেজ ডি এটা এখানে কি সেটাই হচ্ছে কথা। আমি আপনাদেরকে স্লাইডটা পড়ানোর সময় ডাটা টাইপগুলো পড়ানোর সাথে সাথে ফরম্যাট স্পেসিফায়ার সম্বন্ধে বলেছিলাম, মনে আছে আপনাদের? আপনাদের মনে আছে আমি স্লাইড পড়ানোর সময় আপনাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার সম্বন্ধে ধারণা দিয়েছিলাম। দেখেন আমি আরেকবার দেখাই। দেখেন আমরা ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কাজ করছি এবং ইন্টিজার টাইপের ডাটা জন্য আমাদের যে ফরম্যাট স্পেসিফায়ারটা সিতে আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি। এর জন্য আমরা ওখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি ব্যবহার করছি। এই যে এখানে আমরা সেজন্য পার্সেন্টেজ ডি লিখলাম। এখন পার্সেন্টেজ ডি লেখার অর্থটা কি? আমরা এখানে তো এমনি এমনি লিখে দিতে পারি, আবার মানে এমনি এমনি যদি লিখে দিই তাহলে তো হলো না, মানে সে কি কাজ করছে এটা আমাদেরকে জানতে হবে। তো এই পার্সেন্টেজ ডি এখানে লেখার মানে হচ্ছে আমাদের যে একটা ভ্যালু ছিল, মানে একটা ভ্যারিয়েবল ছিল সাম নামে, সেই সাম ভ্যারিয়েবলের মধ্যে কি ডাটা আছে, মানে ডাটার ভ্যালুটা কত সেটা দেখার জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার লিখলাম। এবং এখানে আমি আরো বিভিন্ন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার লিখতে পারতাম, যেমন পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ এফ অথবা পার্সেন্টেজ এল এফ লিখতে পারতাম, কিন্তু পার্সেন্টেজ ডি কেন লিখলাম এটা একটু বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন যে আমি প্রিন্টএফ ফাংশনের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে কেন পার্সেন্টেজ ডি লিখেছি, অন্য কোনো ফরম্যাট স্পেসিফায়ার কেন লিখি নাই? কারণ এটা ইন্টিজার ডেটা টাইপ, তাই। কোনটা ইন্টিজার একটু বলবেন, কোনটা ইন্টিজার? ইন্টিজারের জন্য তো পার্সেন্টেজ ডি দিতে হয়, তাই তো। হ্যাঁ, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আসলে কার জন্য পার্সেন্টেজ ডি দিয়েছি। আমি এই সামের জন্য পার্সেন্টেজ ডি দিয়েছি। হ্যাঁ, দেখেন sum। সাম কিন্তু ইন্টিজার, এখানে দেখেন সাম কিন্তু ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল, সেই জন্য আমি এই সামের জন্য এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি। এটা যদি এই সামটা যদি ফ্লোট হতো, এখানে যদি ফ্লোট হতো আগে থেকেই, তাহলে কিন্তু আমি এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করতাম না, আমি তো পার্সেন্টেজ এফ ব্যবহার করতাম। আচ্ছা, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার কিভাবে এখানে কাজ করছে, মানে কার রেফারেন্সে কাজ করছে এটা তো ক্লিয়ার হয়েছেন। এখানে আমি সাম লিখেছি, সেজন্য আমি এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি লিখলাম। এবং কেন লিখলাম? আমি লিখলাম হচ্ছে সামের ভ্যালুটা কত আসে সেটা দেখার জন্য। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? জি জি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখেন আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ এন লিখেছি। ব্যাকস্ল্যাশ এন লিখার মানে হচ্ছে আমি যখন আউটপুট দেখতে যাব তখন আউটপুট দেখার সময় মানে একটা নতুন লাইন তৈরি করে দিবে, মানে আমার যে কাঙ্ক্ষিত আউটপুট সেই আউটপুট থাকার পরেও এক্সিকিউশনের সময় এক্সিকিউশন টাইম বা রান টাইম যে ইগুলো থাকে সেগুলো দেখায়। কিন্তু আমি চাই যে আমি যেটা দেখতে চাচ্ছি আমার কাঙ্ক্ষিত যেই অংশটুকু সেই অংশটুকুর পরে একটা গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে প্রোগ্রামে বাদ বাকি যে অংশগুলো থাকে সেগুলো দেখাবে। সেজন্য আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিউ লাইন তৈরি করেছি, মানে নতুন একটা ব্ল্যাঙ্ক লাইন তৈরি করে নিয়েছি। সেজন্য আমি ব্যাকস্ল্যাশ এনটা ব্যবহার করলাম। এবং তারপরে যথারীতি দেখেন আমি কোটেশন এখানে শেষ করেছি, এবং কোটেশন শেষ করার পরেই আপনাদের মনে রাখতে হবে একটা কোলন দিতে, মানে সরি একটা কমা দিতে হবে। কমা দিয়ে আপনারা কোটেশনের মধ্যে যে জিনিসটা দেখতে চান, মানে যেই ভ্যালুটার জন্য আপনারা পার্সেন্টেজ ডি বলেন আর যেই ফরম্যাট স্পেসিফায়ারই ব্যবহার করেন না কেন, সেই ফরম্যাট স্পেসিফায়ার জন্য যেই ভ্যারিয়েবলটা আপনারা এখানে দেখতে চান, মানে ভ্যালুটা নিতে চান, তার জন্য যেই ভ্যারিয়েবলটা আপনারা ডিক্লেয়ার করেছিলেন সেটা আপনাদেরকে বসাই দিতে হবে। তার মানে আমি এখানে দুইটা সংখ্যা যোগ করে সংখ্যা দুইটার যোগফলটা এই সামের মধ্যে রাখলাম এবং এই সামটাকে আমি প্রিন্ট করে দেখতে চাচ্ছি। এই যে এই সামটাকে প্রিন্ট করে দেখতে চাচ্ছি, সেই কারণে
এই সামটাকে এখানে লিখলাম, এবং সামটা যেহেতু ইন্টিজার টাইপের ডাটা, সেজন্য আমি এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমি হচ্ছে পার্সেন্টেজ ডি দিয়েছি। তারপরে এই লাইনও শেষ। দেখেন এখানে এটা যেহেতু একটা আউটপুট দেখানোর জন্য, এবং এটা অবশ্যই একটা স্টেটমেন্ট, সেজন্য আমি এখানে একটা কোলন দিয়েছি। এইটা কোলন দিয়ে দেওয়ার আসলে কোলন সব জায়গাতেই হবে, শুধুমাত্র যেখানে শর্ত আরোপ করা হয়, যে স্টেটমেন্ট গুলো দিয়ে শর্ত আরোপ বোঝায়, সেই স্টেটমেন্ট গুলোতে কমা মানে কোলন হয় না, বাদ বাকি সব জায়গাতেই কোলন হয়। তারপরে দেখেন আমি এখানে রিটার্ন 0 লিখে দিই। রিটার্ন 0 মানে প্রোগ্রামটা বারবার এক্সিকিউট হলেও কোনো সমস্যা যেন না হয়, মানে বারবার যেন এক্সিকিউট হতে পারে। তো দেখেন তাহলে আমার প্রোগ্রামটা লেখা শেষ। দেখেন আমি আরেকবার ওভারভিউ দিই কিভাবে লিখলাম। প্রথমে আমি হেডার ফাইল ডিক্লেয়ার করলাম, তারপরে একটা মেন হচ্ছে ফাংশন তৈরি করেছি। কিভাবে তৈরি করলাম, দুইটা সেকেন্ড ব্র্যাকেট, প্রথম এখানে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, তার মধ্যে আমি হচ্ছে আমার প্রোগ্রামের যাবতীয় কাজগুলো করলাম। তো প্রথম লাইনে করলাম কি, আমি হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং ডাটা টাইপ সহ আমি এখানে দুইটা ভ্যারিয়েবল নিলাম, এ এবং বি, তাদের মধ্যে ভ্যালু রেখে দিয়েছি, এবং দুইটা ভ্যালু যোগ করে যোগফলটা এই সামের মধ্যে রাখার জন্য সামটাকে ডিক্লেয়ার করেছি। তারপর এখানে এসে সূত্র প্রয়োগ করলাম, মানে যেটা প্রসেসিং বলে। তো এখানে এসে আমি সূত্র প্রয়োগের পরে কি করছি, সেই সূত্র প্রয়োগ করার মাধ্যমে যে আউটপুটটা আমি পাবো, সেই আউটপুটটা আমি এখানে প্রিন্ট করে দেখতে চাচ্ছি। তো এখন হচ্ছে আপনাদেরকে এই প্রোগ্রামটা রান করে দেখাই যে আসলে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা আসলে ঠিকঠাক কাজ করে কিনা। দেখেন এখানে রান অপশন আছে, রান এন্ড বিল্ড, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন। আমি একটু বড় করে দেখাই, সমস্যা নাই। দেখেন দেখতে পাচ্ছেন, এই যে সাম ইজ 12, আমি হচ্ছে এর ভ্যালু দিয়েছিলাম 5 এবং বি এর ভ্যালু দিয়েছিলাম 7। আপনাদেরকে আমি একটু দেখাই। দেখেন এখানে এর ভ্যালু ছিল হচ্ছে 5, এর ভ্যালু 5, আর বি এর ভ্যালু ছিল হচ্ছে 7। তো আমার কাজ ছিল হচ্ছে এ এবং বি কে যোগ করে সামের মধ্যে রাখবে, এবং সামের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমাকে দেখাবে। তো দেখেন 5 আর 7 যদি যোগ করা হয় তাহলে কিন্তু আউটপুট হিসেবে কি আসে, 12 আসে না? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে দেখেন আমার কাঙ্ক্ষিত ফলাফল সাম ইজ 12। এখন একজন প্রশ্ন করেছিলেন ব্যাকস্ল্যাশ n কেন দিয়েছিলাম বা ওটা সম্বন্ধে। তো দেখেন আমার এই যে 12 এর পরেই এখানে আরেকটা লাইন আছে, কিন্তু এখানে একটা ব্ল্যাঙ্ক লাইন আছে। তো এখানে একটু খেয়াল করেন, এখানে প্রসেস, রিটার্ন 0, এক্সিকিউশন টাইম, এগুলো যে দিয়েছে এগুলো হচ্ছে এক্সটেনশন আর কি, হ্যাঁ, এক্সিকিউটের সময় থাকে কনসোলে। তো এই জিনিসটুকু, এই লেখাটুকু যেন এই যে এখানে একটা ফাঁকা লাইন আছে, এই ফাঁকা লাইনটার মধ্যেই না ঢুকে যায়, মানে এই যে এই লাইনের পরেই যেন এইটুকু প্রিন্ট না হয়, এখানে যেন একটা ফাঁকা লাইন তৈরি হয়, সেজন্য আমি এখানে \n ব্যবহার করেছিলাম। বুঝতে পারছেন আপনি যে প্রশ্ন করেছিলেন এটা নিয়ে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এটা কেটে দিই। আমরা করলাম দুইটা ভ্যালু প্রোগ্রামের ভিতর থেকে ইনপুট নিয়ে সেই দুটাকে যোগ করে দেখানোর জন্য। তো আপনাদেরকে আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আমার এখানে নেট কিন্তু খুব স্লো, এখন কি যে হচ্ছে, আপনারা কি যে শুনতে পাচ্ছেন আমি নিজেও কনফিউজড। আচ্ছা, এখন আমি এটা দেখাইছিলাম হচ্ছে প্রোগ্রামের মধ্যেই যদি ভ্যালু দেওয়া থাকে, মানে ভ্যারিয়েবলের মধ্যেই যদি ভ্যালুটা দিয়ে দেওয়া হয় তাহলে এইভাবে করতে হয়। তো আমি এই প্রোগ্রামটায় আপনাদেরকে আরেকভাবে দেখাবো, সেটা হচ্ছে যদি ইউজারের কাছ থেকে ভ্যালুটা চাই, যদি বলে যে হ্যাঁ আপনি হচ্ছে ইউজার, আপনি এ এর একটা ভ্যালু দিবেন, বি এর একটা ভ্যালু দিবেন, দিয়ে সেই দুইটা ভ্যালু যোগ করে প্রিন্ট করে দেখাবেন, এরকম প্রবলেমটা হচ্ছে ইউজারের কাছ থেকে কি করবে, দুইটা ভ্যালু ইনপুট নিবে এবং সেই দুইটা ভ্যালুকে যোগ করে দেখাবে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে একজন বলবেন যে আমি দুইটা কোশ্চেন যে করলাম, দুইটা কোশ্চেন আপনারা কিভাবে নিয়েছেন, কিভাবে বুঝেছেন, একটু আমাকে বলবেন একজন। আসলে আপনারা কি প্রশ্ন দুইটা বুঝতে পারছেন?
আচ্ছা আমি আরেকবার বলি শুনেন। হ্যাঁ আমি আরেকবার বলি, সেটা হচ্ছে এই প্রোগ্রামের মধ্যেই আমি আমার ভ্যালুগুলো দিয়ে দিয়েছি। এখানে দেখেন এর মধ্যে 5, বি এর মধ্যে 7 দিয়ে দিয়েছি। তার মানে এটাকে যদি আমি সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি যে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করা হয়েছে এখানে। আর আমি আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে হ্যাঁ আপনি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করবেন কিন্তু ইউজারের কাছ থেকে ভ্যালু নিয়ে। এখানে দেখেন ইউজার কিন্তু ভ্যালু দিচ্ছে না, এখানে ভ্যালু কিন্তু ফিক্সড, এখানে ভ্যালু দেওয়াই আছে। 5 এবং 7 এখানে ফিক্সড হিসেবে দেওয়াই আছে, আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, আপনি যদি চেঞ্জ করেন তাহলে ওটা অন্য প্রোগ্রাম হয়ে যাবে। তো আপনি যদি এখানে মনে করেন যে হ্যাঁ আমি এখানে 5 দিব না, আমি এখানে 10 দিব, আমি এখানে 7 না দিয়ে আমি এখানে 20 দিব, তাহলে আপনাকে কি করা লাগবে? তার মানে আপনি যোগ করবেন কিন্তু ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে। আপনি কিন্তু এখানে ইউজারের কাছ থেকে ইনপুট নেননি, আপনাকে ইনপুট দেওয়াই হয়েছে, দিয়েই দেওয়া হয়েছে প্রোগ্রামের মধ্যে। কিন্তু আমার কথা হচ্ছে আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কিভাবে এই প্রোগ্রামটা করবেন সেটা আমি আপনাকে এখন দেখাবো। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? যদি ক্লিয়ার না হন তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা আপনারা ওকে, তাহলে আমি বলি, সেটা হচ্ছে আপনারা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে দুটো সংখ্যা যোগ করবেন, সেটা আপনাদেরকে দেখাই। এর আগে দিয়েছিলাম a সমান 5, b সমান 7 ফিক্সড করে। এখন আমি ফিক্সড করে দেব না, আমি আমার ইচ্ছা মতো ইনপুট দেব, ইচ্ছা মতো ভ্যালু দেব। ঠিক আছে, তো দেখেন আগের মতোই এখানে বি ইন্টিজার টাইপের, এ ইন্টিজার টাইপের, এবং এ এবং বি যোগ করে যেটা পাবো সেটাও অবশ্যই ইন্টিজার টাইপের একটা ভ্যালু পাবো, সেজন্য আমি এদের পরিচয় দিলাম ইন্টিজার। এখন কথা হচ্ছে আমাকে ভ্যালুটা ইউজারের কাছ থেকে নিতে হবে। তো আমি বলেছিলাম যে প্রিন্টএফ ফাংশনের মধ্যে আপনারা কোনো কিছু প্রিন্ট করার জন্য ব্যবহার করতে পারবেন প্রিন্টএফ ফাংশনটা। তো আমি এখানে একটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব এবং আমি বলছি ব্যবহার করার পরে প্রিন্টএফ। এবং এই প্রিন্টএফ এর মধ্যে অবশ্যই লেখার আমি সিস্টেমটা বলে দিয়েছিলাম। প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং হবে, তারপরে ক্লোজিং হবে, এবং মাঝে হচ্ছে যদি কিছু লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে কোটেশন দিতে হবে। তো কোটেশনের মধ্যে আমি যা খুশি লিখতে পারি। তো এখানে আমি লিখবো যে ইন্টার টু ইনপুট, ইন্টার টু ইনপুট। তো এটা অবশ্যই কি করবে, এটা হচ্ছে ছাপাবে, এটা হচ্ছে আমাকে দেখাবে যে বলবে হ্যাঁ ইন্টার টু ইনপুট। তো আমি তখন ইনপুট দেবো এবং এখানে আমি একটা কি দিই, কোলন দিয়ে দিই। তারপরে কি হচ্ছে, আমাকে তো দুইটা ইনপুট আবার নিতে হবে ইউজারের কাছ থেকে, স্ক্যান করে নিতে হবে। সেই স্ক্যান করে নেওয়ার জন্য আমরা স্ক্যান ফাংশনটা, বিল্ডিং ফাংশনটা ব্যবহার করি। দেখেন সরি, এটা লেখারও নিয়ম আছে। এটা লেখার নিয়ম হচ্ছে আপনাকে প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং মাঝে আপনি যা লিখবেন সেটা অবশ্যই কোটেশনের মধ্যে থাকতে হবে, এবং এখানে আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট শেষ করবেন আর শেষের দিকে একটা কোলন দিবেন। এখন আমি কোটেশনের মধ্যে লিখবো। আসলে আমাকে হচ্ছে দুইটা কি নিতে হবে বলেন তো, আমাকে দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু নিতে হবে। তো ইন্টিজার টাইপের ভ্যালুর জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমি কি ব্যবহার করব, আমি ব্যবহার করব পার্সেন্টেজ ডি। তো আমি এখানে দেখেন লিখি পার্সেন্টেজ ডি। তাহলে পার্সেন্টেজ ডি লিখলাম, তার মানে কি এখানে একটা ইনপুট নিতে পারবে ইন্টিজার টাইপের। তো আমার তো ইনপুট নিতে হবে দুইটা, সেজন্য আমি আরেকটা পার্সেন্টেজ ডি এখানে ব্যবহার করলাম। ঠিক আছে, তো তারপরে কি করতে হবে, একটা কমা দিতে হবে, কোটেশনের বাইরে বের হয়ে কমা দেওয়ার পরে এখানে একটু মনে রাখবেন স্ক্যানএপ এর ক্ষেত্রে আপনাদেরকে এম্পারসন বা অ্যাড্রেস অফ সাইনটা ব্যবহার করতে হয়। এই যে এই সাইনটা, এই সাইনটা হচ্ছে অ্যাড্রেস অফ সাইন। হ্যাঁ, অ্যাড্রেস অফ, বা আপনি আবার অন্যভাবে বলতে পারেন সেটা হচ্ছে অ্যাম্পারসেন্ট। তো আমি এখানে দুইটা ভ্যালু ইনপুট নিতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা এ এবং কমা দিয়ে আবার লিখতে হবে অ্যাড্রেস অফ বি। ওকে, তো দেখেন আমি এই লাইনটা আরেকবার বলি, স্ক্যানএফও ঠিক প্রিন্টএফ ফাংশনের মতোই এবং এটা বিল্ড ইন ফাংশন। তারপরে দেখেন আমি কোটেশনের মধ্যে কি করেছি, ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করেছি, এবং বাইরে এসে কি করেছি, আমি দুইটা ভ্যালুর অ্যাড্রেসটা আমি বলে দিয়েছি যে হ্যাঁ এ এর অ্যাড্রেসটাই এত, সেটা কি
কে ডিফাইন করছে? এই যে পার্সেন্টেজ ডি, এ হচ্ছে রেফারেন্স করে দিচ্ছে। হ্যাঁ, বলছে যে অ্যাম্পারস্যান্ড এ এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা অবশ্যই ইন্টিজার হবে। আবার বলছে যে আমি ইউজারের কাছ থেকে যে বি ভ্যালুটা নিব, মানে বি এর মধ্যে যে ভ্যালুটা রাখবো সেই ভ্যালুটাও অবশ্যই ইন্টিজার টাইপের হতে হবে, এখানে সেটাই বলা হচ্ছে। আর এখানে অবশ্যই মনে রাখবেন, আপনি যখন স্ক্যানএফ ফাংশন ব্যবহার করবেন তখন অবশ্যই কোটেশনের বাইরে এসে ভ্যারিয়েবলের আগে অ্যাড্রেস অফ সাইনটা দিবেন, মানে এটা আমরা অ্যান্ড হিসেবে চিনি, এটাকে বলে অ্যাড্রেস অফ সাইন দিবেন এবং কমে দিয়ে দিয়ে লিখবেন। তারপরে দেখেন কি হবে, আমি এখানে কি করলাম, এখানে ইনপুট নেওয়ার জন্য ইনস্ট্রাকশন দিলাম এবং এখানে এসে আমি কি করলাম, ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে সেই ইনপুটটাকে আমি কি করব, দেখেন এখানে প্রসেসিং করা হচ্ছে। আমি এখান থেকে যে এ এবং বি দুইটা ভ্যারিয়েবল আমি ইনপুট নিলাম, সেই দুইটা ভ্যারিয়েবলকে এখানে আমি সামের মধ্যে প্রসেসিং করে রাখছি। এবং অবশ্যই সামটা ইন্টিজার, এর আগে আমি আলোচনা করেছি কিভাবে ইন্টিজার হচ্ছে। তারপরে দেখেন সামের মধ্যে যখন রাখলাম ভ্যালুটা, তো রাখার পরে রেখে দিলে তো হবে না, সেই ভ্যালুটাকে আমাকে প্রিন্ট করে দেখতে হবে যে আসলে সেই সামটা কত হলো। তো আমি ঠিক আগের মতো এখানে লিখলাম, একটু বড় হাতে লিখে দিই, লিখলাম সাম ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, এবং পার্সেন্টেজ ডি কেন দিয়েছি এটা আপনারা জানেন, এই সামের রেফারেন্স হিসেবে, মানে এই সামের ভিতরে কত ভ্যালু থাকবে সে ভ্যালুটা অবশ্যই ইন্টিজার, এবং ভ্যালুটা কত সেটা এখানে লিখবে আর কি। হ্যাঁ, সেজন্য আমি পার্সেন্টেজ ডি লিখেছি, তারপরে এটা কমা দিয়ে বের হয়ে এটা লিখছি, এটা এটুকু জানেন। তো এই হচ্ছে আমার প্রোগ্রাম। তো আমি এইটা আরেকবার আপনাদেরকে আলোচনা করি এখানে কোনটা কিভাবে কি হচ্ছে। তো এই লাইনটা কি হচ্ছে, এই লাইনটা দেখেন তো কি হচ্ছে, এই লাইনটা হচ্ছে মানে প্রোগ্রামের এই লাইনের মাধ্যমে এ বি নামে যে দুইটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে সেটা এখানে উল্লেখ করা হচ্ছে। এই যে এখানে এ বি দুইটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, সেটা এই লাইনের মাধ্যমে আমি প্রোগ্রামকে বোঝাচ্ছি। তারপরে এই লাইনে দেখেন কি হচ্ছে, এই লাইনে এসে এই লাইনের মাধ্যমে ইন্টার কি লিখছি, টু ইনপুট, ইন্টার টু ইনপুট লেখাটা স্ক্রিনে দেখাবে। এই লাইনটার সারসংক্ষেপ হচ্ছে, এই লাইনে যে আমি লিখলাম ইন্টার টু ইনপুট, এটা স্ক্রিনে দেখাবে, মানে আমার যে কনসোল ছিল কালো রঙের ওইখানে দেখাবে। তারপরে দেখেন এই লাইনে কি হচ্ছে, এই লাইনে এসে আমার যে এই যে পার্সেন্টেজ ডি অ্যাড্রেস অফ এ বি লিখেছি, এর মাধ্যমে এই লাইনের মাধ্যমে ইউজারের কাছ থেকে একটা পূর্ণ সংখ্যার ইনপুট নেওয়া হচ্ছে সেটা বোঝাচ্ছে। পূর্ণ সংখ্যার দুইটা ইনপুট নেওয়া হবে সেটা এই লাইনের মাধ্যমে বোঝাচ্ছে, সেটা অবশ্যই ইউজারের কাছ থেকে। এখন একজন ইউজার কিবোর্ড থেকে যে সংখ্যাটা টাইপ করবে তা প্রথমে এ ভ্যারিয়েবলের মধ্যে যাবে এবং পরবর্তীতে আরেকটা সংখ্যা টাইপ করলে সেটা এই বি এর মধ্যে যাবে, বি ভ্যারিয়েবলের মধ্যে যাবে। বুঝতে পারছেন? এই লাইনটা দ্বারা ইনপুট নেওয়া হচ্ছে ইউজারের কাছ থেকে। তারপরে এই লাইনে কি করা হচ্ছে, এই লাইনে এসে আমার ইনপুট নেওয়া ভ্যালু দুইটাকে প্রসেসিং করা হচ্ছে। এখানে এ এবং বি দুইটা ভ্যালু আমি এখানে নিয়েছি, মানে ভ্যারিয়েবল, এর মধ্যে ভ্যালু অবশ্যই স্ক্যান করে নিলাম। তারপরে সেই স্ক্যান করা ভ্যালু দুইটাকে আমি যোগ করে দিচ্ছি, যোগ করে সামের মধ্যে রাখছি। সামের মধ্যে রাখার পরে এই লাইনে এসে সেই সামটা কত সেটা আমি দেখতে যাচ্ছি, সেজন্য আমি এখানে প্রিন্ট করে দিলাম, তারপরে রিটার্ন 0। বুঝতে পারছেন? এখন এই লাইনগুলোর মধ্যে যদি কারোর কোনো সমস্যা থাকে, মানে এই লাইনের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, আপনি যদি কোনো একটা না বুঝেন তাহলে কিন্তু প্রোগ্রাম লিখতে পারবেন না। তো আপনাদের বলছি যদি এইটুকুর মধ্যে কোনো কিছু, কোনো ওয়ার্ড বা কোনো চিহ্ন জনিত যদি কোনো সমস্যা থাকে বা যেটা বুঝতে পারেননি অবশ্যই আমাকে বলেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। বুঝতে পারছেন সবকিছু সবাই? শেখ সাদি, শেখ সাদি আমাকে স্লাইডটা শুনতে আবার পাচ্ছেন? একটু দেন। শেখ সাদি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আছেন শেখ সাদি? ঘুমাই গেছে মেবি। শাহরিন সামিরা, আপনি কি শুনতে পাচ্ছেন?
আপনাদের যদি কথা বলতে সমস্যা হয় তাহলে হচ্ছে আপনি করতে পারেন এখানে। হ্যাঁ, আপনাদের কথা বলতে সমস্যা হলে এখানে দেখবেন এসএমএস করতে পারবেন, মেসেজ করতে পারবেন। এই যে এখানে এখানে আপনি আপনার কথাগুলো লিখে আমাকে পাঠাতে পারেন, তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো যে আপনি বুঝতে পেরেছেন। আমি আরেকবার দেখাই কোডটা, দেখেন। যদি কোনো সমস্যা হয় আমাকে বলেন, আমি এখন আপনাদেরকে বোঝাই দিচ্ছি। কোডটা কিন্তু এখনো রান করি নাই। হ্যাঁ, এখানে কোনো একটা লেটার বা কোনো ওয়ার্ড যদি সমস্যা থাকে বলেন যে ভাইয়া এটা বুঝলাম না, এটা এখানে কেন হলো, এরকম সমস্যা আছে কারোর? জি ভাইয়া, ওই যে স্ক্যান এফ ওই লাইনটা একটু আরেকবার বুঝায় দেন। আচ্ছা, স্ক্যানএফ এই লাইনটা আমি আরেকবার বলি, দেখেন। প্রথমত আমি স্ক্যানএফ লাইনটা কেন ব্যবহার করছি এটা আপনাকে বুঝতে হবে। আমি স্ক্যানএফ লাইনটা ব্যবহার করছি ইউজারের কাছ থেকে দুইটা ভ্যালু ইনপুট নেওয়ার জন্য। তো আমাদের মেমোরিতে, কম্পিউটারের মেমোরিতে সরাসরি ভ্যালু থাকে না। সরাসরি যে অংশটা থাকে সেটা হচ্ছে সেই ভ্যালুর অ্যাড্রেসটা থাকে। একটা ভ্যালুর অ্যাড্রেসটা থাকে, মেমোরিতে থাকে অ্যাড্রেস, ঠিক আছে? ভ্যালু থাকে না, অ্যাড্রেস থাকে। তো আমার এই লাইনটার মাধ্যমে আমি কি করছি, দুইটা ভ্যালু আমি ইউজারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি। তো দেখেন, আমার প্রথম ভ্যালুটা হবে এ এবং পরের ভ্যালুটা হবে বি। তো আমি প্রথমে ডিক্লেয়ার করেছিলাম এ হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল এবং বি হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। তো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ডি, এটা আপনাকে মনে রাখতে হবে। দেখেন আমি আরেকবার দেখাই স্লাইড। এই যে এখানে আমি লিখেছি ইন্টিজার ডাটা টাইপ এবং এই ইন্টিজার টাইপের ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। বুঝতে পারছেন? সেজন্যই কিন্তু আমি বারবার ইন্টিজার টাইপের ডাটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার গুলো %d তে লিখছি, অন্য কোনো লেটার কিন্তু লিখি না, %d লিখছি। তো আরেকবার বলি, আমি হচ্ছে প্রথমে একটা ভ্যালু এ নিয়েছিলাম, ডিক্লেয়ার করেছিলাম এবং সেটা ইন্টিজার, সেজন্য আমি এখানে ফরম্যাট স্পেসিফায়ার %d। আবার হচ্ছে বিউ ইন্টিজার টাইপের ভ্যালু ডিক্লেয়ার করেছিলাম, সেজন্য হচ্ছে এখানে %d দিয়েছি। আর অবশ্যই মনে রাখবেন, স্ক্যান করার সময় কখনো ভ্যালু সরাসরি যায় না, ভ্যালুর অ্যাড্রেসটা যায়। ওই ভ্যালুর অ্যাড্রেসটা মেমোরিতে জমা হয়, সেজন্য আমরা অ্যাড্রেস অফ এ লিখবো, অ্যাড্রেস অফ বি লিখবো, ঠিক আছে? স্ক্যানএফ এর মধ্যে ইউজার যখন ইনপুট দিবে তখন সেই ভ্যালুটা সরাসরি যাবে না, এই ভ্যালুর অ্যাড্রেসটা যাবে, অ্যাড্রেসটাকে রেফারেন্স করা হবে, অ্যাড্রেসটাকে তুলে ধরা হবে, ঠিক আছে? আমি যদি এ হিসেবে পাস দিই তাহলে পাসের জন্য যে মেমোরিতে একটা অ্যাড্রেস তৈরি হয় সেই অ্যাড্রেসটা মেমোরিতে জমা হবে। তো দেখেন, মানে যে কোর্সটা করছিলেন আপনি কি বুঝতে পারলেন? জি ভাইয়া। আরো দু একটা প্রবলেম করলে, মানে প্রোগ্রাম করলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন, এখন আপনাদের প্রোগ্রামটা রান করে দেখাই কেমন কি আসে। যদি রান করি, প্রথমে দেখেন, এটা বারবার ছোট হয়ে যাচ্ছে, ছোট হলে তো দেখতে পারবেন না। এখানে দেখেন লিখছে ইন্টার টু ইনপুট। এই কথাটা আমি এই যে ইন্টার টু ইনপুট, এই কথাটা আমি কোথায় লিখেছিলাম? এই যে প্রিন্টএফ একটা ফাংশন আছে আমার, এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখেছিলাম ইন্টার টু ইনপুট। দেখছেন, আমি বলেছিলাম প্রিন্টএফ ফাংশনের মধ্যে যা লেখা হয় সেটাই কিন্তু দেখা যায়। দেখেন আমি কোটেশনের মধ্যে লিখেছিলাম ইন্টার টু ইনপুট, এখানে দেখেন ইন্টার টু ইনপুট দেখা যাচ্ছে, যাচ্ছে তো? জি ভাইয়া। আচ্ছা, এখন কাজ দেখেন, তারপরের লাইন ছিল স্ক্যানএফ এবং আমি বলেছিলাম স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা ভ্যালু ইনপুট নিই, মানে ইউজারের কাছ থেকে ভ্যালু ইনপুট দেওয়া হয়। এখন আমি হচ্ছে ইউজার, আমি যে কম্পিউটারটা অপারেট করবে সে হচ্ছে ইউজার। তো আমি এখন, আমার পরিচয় ইউজার, এখন আমি দুইটা ভ্যালু এখানে ইনপুট দেব। তো আমি প্রথম ভ্যালুটা দিলাম 4, তারপর একটা স্পেস দিয়ে দ্বিতীয় ভ্যালুটা দিলাম 6। আমাকে বলছে এখানে ইন্টার টু ইনপুট, দুইটা ইনপুট দিতে বলছে এবং আমি কি করলাম, কম্পিউটারের কিবোর্ড থেকে 4 এবং তারপরে 6 এই দুইটা ভ্যালু ইনপুট দিলাম। এই যে স্ক্যানএফ লাইনটা লিখছিলাম, এই লাইনটার মাধ্যমেই কিন্তু, ওই লাইনটার জন্যই কিন্তু আমি এই দুইটা ইনপুট দিতে পারলাম এখানে। বুঝতে পারছেন? জি আচ্ছা, তারপরে দেখেন যখন আমি ইনপুট দিয়ে দিলাম তারপরে কি করতে হবে, আমি যদি এন্টার প্রেস করি তাহলে হচ্ছে
আমাকে দেখেন সাম দেখাচ্ছে, এখানে দেখেন সাম ইজ 10, তার মানে 6 এবং 4 যদি সামিশন করি বা যোগ করি তাহলে আমার হয় 10। তাহলে দেখেন এখানে প্রসেস করছে, এই যে স্ক্যান করলাম মানে কি 4 আর 6 স্ক্যান করে নিলাম, তারপর এখানে কি এসে কি করেছি সাম করেছি মানে এখানে প্রসেসিং প্রক্রিয়া চালাইছি। তো প্রসেসিং করার সময় কি করেছি, এ এবং বি এর মধ্যে যে দুইটা আমি ভ্যালু দিলাম ইনপুট হিসেবে, সেই ভ্যালু দুইটাকে যোগ করে সামের মধ্যে রাখলাম, সামের মধ্যে রেখে তারপরে আবার কি করলাম, প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে আমার সেই সামটা কত ছিল সেইটা এখানে আবার পাচ্ছি প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করার মাধ্যমে, ঠিক আছে। তারপরে ব্যাকস্ল্যাশ দিয়েছিলাম যাতে এখানে একটা ফাঁকা লাইন তৈরি হয়ে যায়। বুঝতে পারলেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, তো আশা করি আর কোনো কোশ্চেন নাই, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয়। এটা হচ্ছে কি করলাম আজকে, তাহলে আজকে প্রোগ্রামটা করলাম যে দুইটা ভ্যালু দিয়ে কিভাবে যোগ করা যায়, এবং সেটা দুই প্রক্রিয়াতে শিখলাম, একটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে, আর আরেকটা হচ্ছে সরাসরি ইনপুট প্রোগ্রামের মধ্যে দিয়েই, তাই তো? আপনারা রেসপন্স করবেন, রেসপন্স না করলে আমার জন্য পড়ানোটা একটু কঠিন হয়ে পড়ে। এখানে অনেকেই আছেন কিন্তু রেসপন্স করছেন না। এখন ওনারা মানে আপনারা কি ঘুমাই গেছেন কিনা এটা আমি নিজেও বুঝতে পারছি না। আপনাদের জন্য যে এত বকবক করে যাচ্ছি, যদি আপনারা বুঝতে না পারেন তাহলে একটু সমস্যা, আর যদি বুঝে থাকেন তাহলে তো খুবই ভালো। তো আজকে এই পর্যন্তই করাবো, মানে আপনাদের কাজ থাকবে বিয়োগ, গুণ, ভাগ এগুলো বের করা। হ্যাঁ, আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করি, তারপরে আবার কথা বলি।